এবং জরুরি বলে এখানে সিপিএম এর কেউ কেউ যাদবপুর থেকে এসে দাঁড়িয়েছেন আর বড় বড় জ্ঞান দিচ্ছেন। এরা হচ্ছে বিজেপির 1 নম্বর দালাল। বিজেপি পার্টি হয়েছিল কোত্থেকে? সিপিএম এর হাড়মাতগুলো অত্যাচার করে, খুন করে, লুট করে, জ্বালিয়ে দিয়ে তারা বিজেপিকে সাপোর্ট করে সিপিএম গুলো বিজেপি হয়েছিল। বিজেপির হাড়মাত সিপিএম এর ওস্তাদ, আর এখন ভোটে দাঁড়িয়ে বলছে দুর্নীতিতে ভরে গেছে। আমি বলি লজ্জা করে না চোরেরা? 34 বছর লক্ষ লক্ষ মানুষকে খুন করেছ, 34 বছর কি করনি? আজকে দুর্নীতি শেখাচ্ছ তোমরা? চিরকুটে চাকরি দিয়েছো। একটাও WBCS অফিসার আলিমউদ্দিন স্ট্রিট ছাড়া হয়নি। আর টিচারের চাকরি পেত কারা? গণশক্তিতে যারা কাজ করত সাংবাদিক, তাদের বউয়েরা চাকরি পেত, কোনো পরীক্ষা দিতে হতো না। আর আজকে তো পরীক্ষা নিয়ে চাকরি হয়। তোমাদের এত হিংসে কিসের? বিজেপির সবচেয়ে বড় বন্ধু, তাই মনে রাখবেন, একটি ভোটও সিপিএম কে দেবেন না, একটি ভোটও বিজেপিকে দেবেন না। কয়েকদিন ধরে বিজেপির দেখছিলেন প্রধানমন্ত্রী মহাশয় কতগুলো আজে বাজে কথা বলছিলেন, বক বক বকম করছিলেন। পরিকল্পনা ছিল তার পেছনে। পরিকল্পনাটা আজকে ক্লিয়ার হয়ে গেছে। একটা পরিকল্পনাটা কি? বারবার বলেছে যে মুসলিমরা নাকি জিতে গিয়ে তপশিলীদের সংরক্ষণ তুলে দেবে। বলেছিল কি বলেনি? বলেছিল কি বলেনি? হিন্দু মুসলমানে ভাগাভাগি করে দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। সারা বিশ্ব শুনলে নিন্দা করবে। এবং এইটাই আজকে কোর্টকে দিয়ে করিয়েছে। কোর্টের সবাই খারাপ নয়, আমি কোর্টকে সম্মান করি, কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। এরা আমায় চেনে না যে আমি মাথা নত করার লোক নই। আমি বারবার বলেছি, কেন মুসলিমরা তপশিলীদের চাকরি কাটতে যাবে, তাদের রিজার্ভেশনে ভাগ বসাবে? ওদের এত খারাপ ভাবার কোনো কারণ নেই, তুমি পছন্দ করো না বলে। কিন্তু মনে রাখবেন, আপনাদের মধ্যেও দু একটা গদ্দার ঢুকে গেছে, যে গদ্দারগুলো বিজেপিকে মেটেরিয়াল সাপ্লাই করে আর বিজেপির কাছে গিয়ে কাছের মানুষ থাকতে চায়। এরা জানে না, এমনকি ভোটটা পর্যন্ত দিতে আসে না এখন আর অনেকে, কেউ। আমি বারবার বলি, মুসলিমরা এত খারাপ নয় যে তারা তপশিলীদের রিজার্ভেশন কাটবে। মোদিবাবু, আপনি জেনে রাখুন, আপনি আগুন নিয়ে খেলছেন। তপশিলীদের রিজার্ভেশন আপনি ক্যান্সেল করবার চেষ্টা করছেন, আপনাকে করতে দেব না। আপনি মুসলিমদের নামে দোষ দেবেন না। ওবিসি রিজার্ভেশনে শুধু সংখ্যালঘুদেরটা বাদ দিয়ে দিলেন, এটা কোনো আইন হয়? আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না। আমিও অ্যাজ এ লয়ার আমি আমার ভার্সন বলছি, আমার ওপিনিয়ন, এটা হতে পারে না। 2012 সাল থেকে চলছে একটা আইন, আর একজন বিচারক মহাশয়, কেউ রিটায়ার করে বলছে আমি আরএসএস এ ছিলাম, কেউ বলছে আমি আরএসএস এর, কেউ বলছে আমি বিজেপির। এই দিয়ে মানুষের বিচার হবে কোত্থেকে? মানুষের বিচার হবে না এ দিয়ে। আমি পরিষ্কার আপনাদের বলেছি, আমরা যখন ওবিসি রিজার্ভেশন করেছিলাম আমরা আইন মেনে করেছিলাম,
আমরা সার্ভে করেছিলাম এবং সার্ভে করে উপেন বিশ্বাস তখন সেই কমিটির চেয়ারম্যান ছিল। মনে রাখবেন, আমরা একটার পর একটা কমিশন থেকে রিপোর্ট এনে করেছিলাম। তখন কোর্টে কেস হয়েছিল, কোর্টে হেরে গিয়েছিল বিজেপি, তখনও সিপিএম কোর্টে কেস করতে গিয়েছিল, হেরে গিয়েছিল। আজও জেনে রাখুন, জনতার ভোটে আপনাদের হারিয়ে আপনাদের দাবি আমি মানব না, মানব না, মানব না। তপশিলি ভাই বোনেরা আসল কারণটা জেনে রাখুন, সংখ্যালঘুদের জেনে রাখা প্রয়োজন আছে। এই যে সৌগতদা লাস্ট অংশে বলবার চেষ্টা করেছিলেন ইউনিফর্ম সিভিল কোড কেন করা হচ্ছে, বিজেপির ম্যানিফেস্টোয় নিয়ে এসছে। কেন জানেন? ওটা যেই হয়ে যাবে তপশিলীদের রিজার্ভেশন আর থাকবে না, আদিবাসীদের রিজার্ভেশন থাকবে না, ওবিসিদের রিজার্ভেশন থাকবে না, হিন্দুদের অস্তিত্বও থাকবে না। এতই যদি তুমি হিন্দু হও, তাহলে আসামে 19 লক্ষ হিন্দু বাঙালির নাম কেন বাদ গিয়েছিল এনআরসিতে? বলো বলো বলো, জবাব দাও। আসলেন মোদি বাবু তপশিলীদের রিজার্ভেশন কেটে নিতে চায়, আমরা কাটতে দেবো না। সংখ্যালঘুদের ওবিসি রিজার্ভেশন কেড়ে নিতে চায়, আমরা কাটতে দেবো না। ওরা আদিবাসীদের অস্তিত্ব কেড়ে নিতে চায়, আমরা কাটতে দেবো না। ওরা ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, আমার এখানে তাও আছে, তাদেরও আমি সম্মান দিই, তাদেরটাও কাটতে দেবো না, সাধারণ মানুষেরটাও কাটতে দেবো না। এটা হতে পারে? দেখুন, আমি একটা মানুষ, আমার দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, দুটো কান আছে, একটা নাক আছে, দাঁত আছে, শরীরের সর্বাংশে যা যন্ত্র থাকার আছে, একটা দুটো সিপিএমের হাতে মার খেয়ে বাদ দেওয়া ছাড়া। একজন মানুষ হতে গেলে সবটাই থাকবে। ঠিক সেই রকম মনে রাখবেন, আমাদের দেশটা কিরকম? আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি, আমরা সবাইকে নিয়ে চলি। নমস্কার, আমি সুধন বোস, আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। এই মুহূর্তে আগরপাড়াতে দমদম লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করছিলেন এবং সেখানে গিয়ে তিনি কি বলছেন সেটা কেন বলছেন, কারণ আজকে হাইকোর্টের রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট যারা পেয়েছেন এই 2010-এর পর থেকে, অর্থাৎ 2010-এর পর মানে তৃণমূল সরকারের আমলে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন, সেই 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। কেন বাতিল করেছে? এটাই কারণ যে নিয়ম মাফিক যে নিয়ম করা ছিল, যে সেই অনুসারে কিন্তু এই সার্টিফিকেট দেওয়া হয়নি। এখানে বেনিয়ম হয়েছে। বেনিয়ম হয়েছে কোথায় কোথায়? এই সার্টিফিকেট দিতে গেলে সাধারণত ব্যাকওয়ার্ড কমিশন আছে, তারা তাদের বিচার করে সেই সমস্ত সার্টিফিকেট দেওয়া হয়, সেই অনুযায়ী অনুসন্ধান হয়নি। অতএব একটা জিনিস বুঝতে পারছি, এই ওবিসি সার্টিফিকেট নিয়ে এমন অনেক লোক আছে, অনেক মানুষ আছে যারা সুযোগ সুবিধা নিয়েছে। চাকরির ক্ষেত্রে একটা বিশেষ কাজ করে ওবিসি সার্টিফিকেট, সেই ক্ষেত্রে কাজ করেছে। তাহলে কি এখানেও একটা দুর্নীতি আছে? কারণ এই 5 লক্ষ সার্টিফিকেট হোল্ডারকে ক্যান্সেল করছেন রাজাশেখর মান্থা, দেখা যাচ্ছে নিয়ম মেনে হয়নি। তবুও তিনি একটা আশ্বাস দিয়েছেন, দেখা যাবে যে এত বছরে এই বিশেষ করে 2010-এর পর মানে তৃণমূল সরকারের আমলে দেওয়া সার্টিফিকেটের কথাই উল্লেখ করেছেন রাজাশেখর মান্থা। এবার দেখা যাবে যে সেখানে অনেকেই চাকরি করছেন ওই ওবিসি সার্টিফিকেট নিয়ে, সেই ক্ষেত্রে বলেছেন যে সেটার ওপরে কোনো এফেক্ট আসবে না। কিন্তু আমাদের পরবর্তীকালে সন্দেহ আছে, এই ব্যাপারেও হয়তো সুপ্রিম কোর্টে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন এই 5 লাখ যে সার্টিফিকেট বাতিল হয়েছে তার বিরুদ্ধে আবেদন করতে,
এবং আরও যাবে, আরও বেশ কিছু লোক যাবেন যারা সত্যিকারের ওবিসি, তাদের প্রতিনিধি হয়েও কোনো না কোনো মামলা হয়তো হবে যে যারা ওবিসি নয় অথচ আগে ওবিসি সার্টিফিকেট জাল, মানে জাল অর্থ যে বেআইনি ওবিসি সার্টিফিকেট দিয়ে চাকরি করছে তারা কেন করবে, এই কথা উঠলেও উঠতে পারে, সেটা হয়তো সুপ্রিম কোর্টে আগামী দিন উঠতে চলেছে। কিন্তু আমরা কি দেখছি যে এই সরকার যেখানে যেখানে কাজ করবার জায়গা, যেমন শিক্ষা দুর্নীতি হয়েছে, রেশন কেলেঙ্কারি হয়েছে, নিয়োগ মানে পুরো নিয়োগ দুর্নীতি হয়েছে, যেখানে এই সুযোগ পেয়েছে সেখানেই দেখতে পাচ্ছি দুর্নীতি হয়েছে। কেন? তার কারণ দেখা যাচ্ছে সরকারের যে নীতি সেটাই হয়তো দুর্নীতির নীতি। কোনো জায়গায় একটা কাজ দেখা যাচ্ছে না যেটা সুষ্ঠুভাবে হয়েছে এবং ঠিক হয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি আদালতে যাচ্ছে, আদালতে চ্যালেঞ্জ হচ্ছে এবং সরকার ভর্ৎসিত হচ্ছে বিচারকের দ্বারা বারবার। এবার তো সরাসরি রায়ে দিয়েছেন রাজাশেখর মান্থা, সেটা কিন্তু বিশেষ করে 2010 মানে তৃণমূল কংগ্রেসের যে শংসাপত্র দেওয়া হচ্ছিল, সেই ওবিসি শংসাপত্র, সেই সার্টিফিকেটের ওপরেই সম্পূর্ণ বাতিল করেছে। 1000 বা 100 200 নয়, 5 লাখ। এবার তো বুঝতে পাচ্ছেন যে আগামী দিন এই সার্টিফিকেট নিয়ে কত কিছু হতে পারে। এর আগে আমরা শুনেছিলাম যে মুখ্যমন্ত্রী এমন অনেক সময় কথা বলেছেন যে সংখ্যালঘুদের বেশ কিছু ওবিসিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এর আগে মঞ্চ থেকে তিনি বলেছেন যে এরকম, তার মানে সংখ্যালঘু তাদেরকে জোর করে ওবিসিদের মধ্যে যদি ঢোকানো হয় বেশি করে, তাহলে যারা ওবিসি তাদের সংখ্যা তো কমেছেই। আর আজকে দেখা গেল যে আরও যদি জেনারেল লোক, জেনারেল কাস্টের লোক ওই ওবিসি সার্টিফিকেট নিয়ে পয়সা দিয়ে যদি সেই সার্টিফিকেট নিয়ে তারা চাকরি করে, তাহলে কি সেই একই অপরাধ, সেই দুর্নীতি, সেই অর্থের লেনদেন বা কোনো কাজের সুযোগ অন্য কোনোভাবে সেই সুযোগটা পুষিয়ে নেওয়া? যদি দলের হয়ে তুমি বরাবর কাজ করো তাহলে তুমি পেতে পারো সার্টিফিকেট, নয়তো তুমি টাকা দাও, এমনও তো হতে পারে। কারণ এই দুর্নীতিগুলো একটা একটা করে বেরোচ্ছে, আর ততই আমরা দেখতে পাচ্ছি এই সরকারের অপদার্থতা। এই সরকার সব জায়গায় ব্যর্থ, সেটাই আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, সেটা আমাদের দেখাচ্ছে আমাদের আদালত। তাছাড়া কিন্তু আমরা জানতেও পারতাম না। আপনারা জানতে পারতেন, আমরা জানতে পারতাম না। আদালতে যখন মামলাগুলো যাচ্ছে সেখান থেকে বিচারকরা যে বিচার করছেন বা নির্দেশ দিচ্ছেন বা রায় দিচ্ছেন, সেইখান থেকে আমরা জানতে পাচ্ছি সরকারটা আসলে চলছে তো নাকি এরকমই চলছে। সরকারটারই তো কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। কারণ আপনারা জানেন শিক্ষা দুর্নীতিতে দেখা গেছে যে পুরো ক্যাবিনেটটাই দায়ী। সেই ক্ষেত্রে সিবিআই তদন্ত হচ্ছে, কিন্তু এই মুহূর্তে কাউকে হেফাজতে নিতে পারবে না, তেমন কোনো কঠোর ব্যবস্থা নিতে পারবে না, এটা ঠিক। তার মানে পুরো ক্যাবিনেটটার বিরুদ্ধেই মানে রয়েছে অভিযোগ যে তারা দুর্নীতির মধ্যে জড়িত। তাহলে আমাদের সরকারটা, রাজ্যটা চালাচ্ছে কারা? কার ওপর বিশ্বাস করবেন? এখানে এখন তো উনি ভোটের জন্য বলছেন সংখ্যালঘুদের ওই এলাকা, ওখানে কামারহাটি আগরপাড়ায় মিটিং করছেন, ওইখানে তিনি এই বক্তব্য রাখছেন। এই বক্তব্যই ওনার পাল্টে যাবে অন্য এলাকায় আসলে। এটা তো আমরা বারবারই দেখতে পাচ্ছি যে খালি ভোটের জন্য মানে ভোট চাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। সত্যিকারের মানুষের উপকারের কথা একবারও নেই, খালি ভোট। উনি মোদি খারাপ, মোদি এই করেছেন, মোদিও সেই একই আছেন, অসুবিধা নেই, একই। কারণ যেন মনে হচ্ছে এদের দুজনের লড়ালড়িতে অন্য কোনো দলই নেই রাজ্যে, অন্য তাদের কোনো অস্তিত্ব নেই। জায়গা মতন গিয়ে তিনি ঠিক বুঝতে পারছেন কোনখানে তার বিরোধী শক্তি বেশি, সেইভাবেই কথা বলছেন। সেটা তিনি বলছেন, তার রাজনৈতিক বলার অধিকার আছে, তিনি বলতেই পারেন, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু যে তিনি দোষ দিচ্ছেন সিপিএমকে, যে সিপিএম গিয়ে বিজেপি শক্তিশালী হয়েছে, এটা মিথ্যাচার করছেন। তার কারণ প্রথম কথা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ সরকারে ছিল তো, তিনি মন্ত্রী ছিলেন তো, বিজেপির সঙ্গে তিনি ঘর করেছেন তো, সেটা তো
মানে অসত্য নয়, সেটা তো সত্যি। সেই ক্ষেত্রে সরাসরি প্রমাণ যদি থাকে, সেটা এই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই, তিনিই ছিলেন এই এনডিএ সরকারের একজন মন্ত্রী। তা কি এমনি এমনি ছিলেন? আজকে হঠাৎ দেখাচ্ছেন এমন ভাব যে অন্য দল থেকে লোক গিয়ে বিজেপির হারমাদ হয়েছেন, সিপিএম এর হারমাদরা গিয়ে বিজেপি হারমাদ হয়েছে। তাহলে আপনি এনডিএ সরকারের মধ্যে ছিলেন কেন? আজকে আপনি এই কথা বলছেন, কিন্তু এটা তো কখনোই সম্ভব না। আপনার তৃণমূল দলও এত ফেপে ফুলে ওঠেনি, সরকারে না আসলে হয়তো এত ফেপে ফুলে উঠতেও না। সরকার থেকে চলে গেলে আবারও তা কমে যেতে পারে, কারণ এটাই ধর্ম। দেখতে পাচ্ছেন তো, বাম জমানায় বামেদের লোকেদের অভাব ছিল না, তারপরে যখন তারা সরকার থেকে নেমে যায়, গদিচ্যুত হয়, তারপরে বাম ক্ষয়িষ্ণু হয়ে গেছে। ঠিক কংগ্রেসেরও তাই হয়েছে। অতএব সেটা বিজেপিরও হতে পারে, তৃণমূলেরও হতে পারে, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়। কিন্তু কার্যকলাপ যেটা চলছে সেটা মোটেও ভালো নয়। এই ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে বরাবরই দেখতে পাচ্ছি রাজ্য সরকার যেভাবে চলছে সেটা কিন্তু ঠিকভাবে নয়, সেটা একটা বেঠিক পথেই যাচ্ছে। কেন বারবার আদালতে যেতে হচ্ছে, আর আদালতে থাপ্পড়ি বা কেন খাচ্ছে? তার মানে কি এটাই যে অনেক অশিক্ষিত, মানে অপরিকল্পিত লোক, যাদের এই পরিকল্পনা করার ক্ষমতাই নেই, তারা এই রাজ্য চালাচ্ছে? সেটাই আসছে আমাদের কাছে। নয়তো এরকম ভুলটা হবে কেন? আবারও 5 লক্ষ লোককে বিপদে ফেলে দেওয়া। আবারও এই শিক্ষক নিয়োগে দেখলাম 26,000 লোককে বিপদে ফেলা হয়েছে। সেই ক্ষেত্রে অনেক পরে কমিশন স্বীকার করেছে যে আলাদা করা যাবে যোগ্য অযোগ্য। তার মানে কি 26,000 লোককে তো বিপদে ফেলেছিলেন 5,000 লোককে বাঁচাতে গিয়ে। ক্ষেত্রে কি হবে? আবারও সেই গন্ডগোল। এই ভুল করার জন্য সত্যিকারের যারা ওবিসি, তাদের সার্টিফিকেটও বাতিল হচ্ছে। এটাই হচ্ছে দুঃখের, এটাই কষ্টের। সেই দায়িত্ব কি মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন? তাকে নিতে হবে, তারই নেওয়া উচিত। সেই ভুলটা এই সরকারেরই। তারা আগামী দিন কি পদক্ষেপ নেয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপনারা তো বুঝতেই পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণাও করছেন, না ঘোষণা করলেও আমরা বুঝতে পারছি যে আমাদের ট্যাক্সের টাকা আবারও বেশ কিছু খরচা হবে। তার কারণ এই মামলাটা সুপ্রিম কোর্টে যেতে চলেছে। যে খরচা আমাদের হচ্ছেই, রাজ্যের টাকা যাবেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাবেনই। কিন্তু আমরা চাইব সঠিক বিচারটা যেখানেই হোক, যত তাড়াতাড়ি সম্ভব, যত কম খরচে হোক। আপনারা বুঝতেই পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিরকম ভাবে রাজাশেখর মান্থার নাম না করে বিচারের কথা, বিচারপতিদের কথা বলছেন, এবং সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আদালত অবমাননার প্রশ্ন উঠছে। কিন্তু তিনি এটাই বলতে চাইছেন যে এটা ইচ্ছাকৃত কোনো দলের নির্দেশে হচ্ছে। কিন্তু আদালত সম্বন্ধে এরকম কথা এর আগেও তিনি বলেছেন, বারবার বলে চলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, এটাও অদ্ভুত লাগছে যে আদালত কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। তাই এই ব্যাপারে আমরা দেখতে চাই আদালতই বা কি করে। আর আগামী দিন এই মামলা সুপ্রিম কোর্টে যাবে, আমাদেরই ট্যাক্সের টাকায়, সেখানেই বা কি ঘটে। অতএব আপনারা দেখতে থাকুন, আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। আপনারা আপনাদের মতামত অবশ্যই দেবেন। নমস্কার।